দেখো, এখন আমরা আলোচনা করব গতি অধ্যায়ে তোমাদের বিভিন্ন প্রকার যে গতি, সেই বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। তো এখন আসো, প্রথমে আমি সব কিছু আগের মতোই লিখে নিয়েছি যাতে আমার কি টাইম ডিউরেশনটা কম লাগে। তো এখন আসো, আমরা শুরুতেই শিখবো সরল রৈখিক গতি কি। সরল রৈখিক গতি যেটা দেখেই তোমরা খুব সহজেই বুঝে ফেলছো যে সরল রৈখিক মানে কি, যে গতিটা সরল রেখা বরাবর হবে সেটাই হলো সরল রৈখিক গতি। তো এখন আসো, এটা সব থেকে সহজ তোমাদের গতির প্রকারভেদের সংজ্ঞা। তো কোনো কিছু যদি সরল রেখা যায় তাহলে তাকে আমরা কি বলবো, এখানে লিখে নিবা, তাহলে তাকে আমরা সরল রৈখিক গতি বলবো। এটা একদম সিম্পলি ইজি। এখন আসো ঘূর্ণন গতি। যখন ঘূর্ণন গতির উদাহরণ আসবে বা সংজ্ঞা আসবে, চলন গতি বলো, স্পন্দন, পর্যায়িত, যেটাই বলো না কেন, তুমি সাথে সাথে আগে ওই সংজ্ঞাটার উদাহরণটা মাথায় নিয়ে। তো এখন দেখো, ঘূর্ণন গতি বলতে কি, ঘুরতে থাকে এমন কিছু, ঘড়ির কাঁটা, ফ্যান, তো এই জাতীয় যেগুলাই দেখবা সেগুলাই হলো কি ঘূর্ণন গতি। যদিও ঘড়ির কাঁটা কি আরেকটা গতি আছে তার সাথে, পর্যায়বৃত্ত গতি। তো এখন আসো, ঘূর্ণন গতি তুমি প্রথমেই যখন ঘড়ির কাঁটাকে চিন্তা করে ফেলবা, তাহলে দেখো ঘড়ির কাঁটাটা আমাদের কীরকম হয়। ধরো এটাকে যদি ঘড়ি কল্পনা করো, তাহলে এইটা হলো ঘড়ির কি কাঁটার যে মূল বিন্দু, বা ফ্যান যদি কল্পনা করো, ফ্যানের যে ওই যে বক্সটা থাকে নিচে, তাহলে ওইটা যদি তোমার একদম মিডল পয়েন্টটা যদি এইটা হয়, তাহলে ধরো এটা ঘড়ির কাঁটা বলো আর ফ্যানের পাখা বলো, যেটাই বলো। ওকে, এই তো ব্যাপার। তাহলে এখন দেখো, এইটা ঘড়ির কাঁটা 12, 3, 6, 9, এই। তাহলে এখন দেখো ঘূর্ণন গতি, এই যে ঘড়ির কাঁটা, কখনো কি দেখছো ঘড়ির কাঁটা ঘোরার সময় কখনো কাঁটার একটু অংশ কম বেশি হয়, বা এই পয়েন্টটা কখনো ত্যাগ করে? কখনোই না। তার মানে কি ওই পয়েন্ট থেকেই দেখো একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট থেকে করে সমান দূরত্ব থেকে সে কি করে প্রতিনিয়ত ঘুরতে থাকে। তাহলে এইটাকে আমরা বলি হলো ঘূর্ণন গতি। এবং তুমি যদি একটা কি দড়ির মাথায় যদি একটা কোনো বল বা ভারী কোনো কিছু বেঁধে এরকমকে ঘুরাইতে থাকো, দেখো তো কখনো দেখছো এই যে সুতার দৈর্ঘ্য এইটা কম বেশি হয়? কম বেশি হয় না। তো তাহলে কিন্তু একটা জিনিস এখানে হয় না, সেটা হলো কি আমি যখন ঘুরাচ্ছি মানে এই যে পয়েন্টটাতে ঘুরে যাচ্ছে ঠিক একই সময় পর আবার ওই পয়েন্টেই যাবে, এরকম ঘটনা ঘটে না। এই কারণে এটাকে আমরা কি করতে পারি না, এই যে তোমার পর্যায়বৃত্ত গতি বলতে পারি না, যার কারণে সরাসরি এটা হলো ঘূর্ণন গতি বলি, কারণ টাইম ডিউরেশনটা আমাদের ঠিক থাকে না। তো এখন আসো, তাহলে ঘূর্ণন গতি কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমান দূরত্ব থেকে ঘুরতে থাকে, তাহলেই আমরা তাকে কি বলবো, ঘূর্ণন গতি বলবো। ওকে, এই যে দেখলাম যে এখান থেকে আমাদের কি কোনো দূরত্বেরও চেঞ্জ হয় না, একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্রে, সে বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরতে থাকে, সেটাকে আমরা বলবো হলো ঘূর্ণন গতি। এখন আসো চলন গতির সংজ্ঞা। চলন গতি তার মানে কি, শুনলেই কেমন একটা ব্যাপার সেবার, মানে কি আমরা চলাচলের যে গতি সেইটা। তখন আসলে ফিজিক্সে একটু আরো ভালোভাবে যদি বলতে চাও ফিজিক্সের ভাষায়, তাহলে আমরা যখন চলাচল করি, তখন আমি চলাচল করতেছি, হাঁটতেছি, আমি কি আমার শরীরের একটা অংশ পিছনে ফেলে আসছি? না, কোনো কিছু কিন্তু ফেলে আসে না। যেমন ধরো কলমটাকে আমি এই যে চালাইলাম, দেখো তো কলমের কোনো অণু পরমাণু পর্যন্ত এবং কি ক্ষুদ্র অতি ক্ষুদ্র কোনাও পিছন থেকে কি তুমি ফালাই আসছো? দেখো শুধু কলম এবং কলমের সাথে ক্ষুদ্র অতি ক্ষুদ্র অণু যা আছে এর সাথে সবগুলো এর সাথেই সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এটাকে আমরা বলি হলো চলন গতি। এখন আসো এটাকে আমরা বইয়ের ভাষায় কিভাবে বলবো। এখন চলন গতি কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে চলতে থাকে, তাকে চলন গতি বলে। এই যে দেখো, বস্তু একই সময়ে যেদিকে যাচ্ছে এর সাথে যতগুলো কণা ছিল তারাও কি এর সাথে একই সময়ে এর সাথে ওই দিকেই যাচ্ছে। তো এটাকেই বলি হলো আমরা চলন গতি। ওকে, এখন আসো আমরা আসবো স্পন্দন গতি। স্পন্দন গতিটা আমি আগে লিখে ফেলছি, আগে তোমরা দেখো পর্যায়বৃত্ত গতিটা সম্পর্কে জানবা, তারপরে স্পন্দন। আসো এখন আসো, আগে আমরা পর্যায়বৃত্তটা আসলে 4 নম্বরে, 5 নম্বরে হলো স্পন্দন, লেখাটা উল্টো হয়ে গেছে অ্যাকচুয়ালি, এটা তোমরা 5 নম্বর দিবা আর পর্যায়বৃত্তটা 4 নম্বর দিবা। সিরিয়াল কোনো ব্যাপার না, কারণ এটার সাথে এটা রিলেটেড এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন আসো পর্যায়বৃত্ত গতি। তাহলে দেখো তো পর্যায়, তোমরা পর্যায় শব্দটার অর্থ বোঝো? পর্যায় মানে কি, একটা নির্দিষ্ট সময় পর পর যেটা পাস করবে বা নির্দিষ্ট সময় পর পর ঘটবে, এইরকম কোনো কিছুকে আমরা কি বলি, পর্যায় বলি। তোমরা দেখবা যখন এই যে এই লকডাউনের সময় ওখানে ত্রাণ দেয় বা আদার্স কোনো জায়গায় দেখবা যখন সিরিয়াল মেনটেন করা হয়, তখন দেখবা ওই জায়গাগুলোতে বলে যে ভাই আপনি একটু পর্যায় হয়ে দাঁড়ান।
অনেকেই বলে থাকেন। তো এই পর্যায়টা মানে কি একটা নির্দিষ্ট সিরিয়াল বা একটা নির্দিষ্ট দূরত্ব আপনারা মেনটেন করে দাঁড়ান। তার মানে কি একটা নির্দিষ্ট সময়কে আমরা হলো কি বলি পর্যায়। কারণ পর্যায়কাল মানে নির্দিষ্ট সময়, সেটাকে আমরা বলি হলো পর্যায়কাল। এখন আসো পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতিটা তাহলে কি হবে? তাহলে একটা নির্দিষ্ট পর্যায়ে একটা নির্দিষ্ট সময় পর পর ওই একই বিন্দুকে সে কি করবে? পাস করবে। সেটাকে আমরা তাহলে কি বলতে পারবো তখন? পর্যায় গতি। আর যখন বলবে পর্যায়বৃত্ত গতি, তাহলে কি তাহলে বৃত্ত আসতে হবে। তাহলে এমন একটা বৃত্তাকার পথ হবে যে বৃত্তাকার পথে সে কি করবে? একটা নির্দিষ্ট সময় পর পর ওই বিন্দু দিয়েই কি করবে? পাস করবে বা পরিভ্রমণ করবে। যেমন একটা ঘড়ির কাঁটা তুমি চিন্তা করো, ঘড়ির কাঁটা যদি ঘন্টার কাঁটাকে তুমি চিন্তা করো, দেখো ঠিক 12টায় তুমি ঘন্টার কাঁটাকে কল্পনা করলো যে 12টায়, তখন এই 12টা দেখো এই কিন্তু কি করে কতক্ষণ পর? 60 মিনিট পর আবার এখানে আসে। তাহলে দেখো একটা নির্দিষ্ট সময় পর সে কি করলো? বৃত্তাকার পথে পরিভ্রমণ করলো না? তাহলে কি হলো? পর্যায় মানে একটা নির্দিষ্ট সময় পর পর, আর যেহেতু বৃত্ত আছে তার মানে একটা বৃত্তাকার পথ। দেখো এই যে ঘড়ির কাঁটাগুলো সেকেন্ড বলো, মিনিট বলো, ঘন্টা বলো, তারা একটা কি নির্দিষ্ট সময় পর পরই ওই বিন্দুকে পরিভ্রমণ। এখন দেখো তুমি যদি বলতে চাও পৃথিবী এবং সূর্যের মধ্যকার যে ঘূর্ণন গতি, এটাকেও কি আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। কারণ 365 দিন পর পর তারা একবার করে তাকে নিজেদেরকে পরিভ্রমণ করে। তো এই হলো ব্যাপারটা পর্যায়বৃত্ত। আর এখন এইখানে একটা দেখবা পর্যায়কাল, এখানে আরেকটা আসে পর্যায়কাল। অর্থাৎ এই ঘড়ির কাঁটা সম্পূর্ণ বৃত্তাকার পথে একবার ঘুরে আবার ওই পথে আসতে যে সময় লাগে সেটাকে আমরা বলি হলো পর্যায়কাল। অর্থাৎ সম্পূর্ণ একটা পর্যায় কমপ্লিট করতে তার যে সময় লাগে সেটাই হলো পর্যায়কাল। ওকে, এখন আসো এই পর্যায়কালের সাথে দেখো পর্যায়কালকে আমরা টি দিয়ে লিখি। এই যে টি ইকুয়াল টু সম্পূর্ণ পাঠ ঘুরে আসতে যে সময়। এখন এই পর্যায়বৃত্তের সাথে স্পন্দন গতির একটা মিল আছে। তো আগে দেখো স্পন্দন গতির সংজ্ঞাটা আগে শিখে নাও। ওই স্পন্দন গতি কাকে বলে? স্পন্দন গতি যখনই তোমাকে সংজ্ঞা দিতে বলবে, তুমি সাথে সাথে দোলনাটাকে, বাসায় তো তোমরা দোলনা খেলছো, এই দোলনাটাকে চিন্তা করো। ওকে, দেখো পর্যায় স্পন্দন গতি হলো দেখো এইভাবে যাবে, অর্ধবৃত্ত পথে যাবে। এটা অ্যাকচুয়ালি আরো উপর দিকে যাবে, একদম অর্ধবৃত্ত সংস্কৃতি। তোমরা সরল দোলক দেখছো কিনা? সরল দোলক সেম এই জিনিসটাই। আমরা যখন কোনো বস্তুর সাথে কোনো এরকম ভারী কোনো বস্তু বেঁধে দেই তখন সেটাকে আমরা বলে ফেলি হলো সরল দোলক। এইভাবে সে পরিভ্রমণ করে। তাহলে এখন দেখো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু বলার কারণ যে বস্তুটা এই যে বৃত্তাকার পথে একটা নির্দিষ্ট পর্যায় মানে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে সে কি করবে? তার গতি সম্পন্ন করবে। এই জন্য আমরা বলছি দেখো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণার গতি। তার মানে কি? কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে তার পর্যায়কালের অর্ধেক সময়। দোলনা কি করে দেখো তো, যখন এইখানে আমরা ধরে ছেড়ে দিই তখন কি করে? সে এইটুকু যায়। দেখো তো পর্যায়কাল আমি ঘড়ির কাঁটায় কি শিখেছিলাম? ফুল এক পাক ঘুরে আসতে কি হয়? একটা পর্যায়কাল হয়। তাহলে এ কি করতেছে? এইখান থেকে এইখানে গেল, তাহলে কি একটা হলো? অর্ধেক হলো। তার মানে কি? তাহলে পর্যায়কালের অর্ধেক সময়। দেখো তাহলে পর্যায়কালের অর্ধেক সময় দেখো একদিকে এইদিকে, এবং বাকি অর্ধেক সময়, বাকি যে এইটুকু কি অর্ধেক সময় গেল না? তাহলে কি থাকলো? বাকি আর অর্ধেক সময়। তাহলে বাকি অর্ধেক সময় দেখো সে কি করবে? এই পথেই। দেখছো দোলনা কখনো অন্য পথে দৌড় দেয়? কখনোই না। আবার কি করবে? সে এই পথেই দেখো বিপরীত দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাকে পর্যায়বৃত্ত। অর্থাৎ দেখো এই দিকে প্রথমে এই গেল কতটুকু? দেখো তো প্রথমে এই দিক থেকে গেল হলো টি-হাফ, পর্যায়কালের অর্ধেক সময় গেছে। আবার দেখো ঠিক এই পথেই সে কি করলো? আবার পর্যায়কালের অর্ধেক সময় এই পথেই সমান সময়ে সমান পথ অতিক্রম করছে। এখন দেখো এই দুইটা টোটাল পথের অতিক্রান্ত সময়টুকু কত? টি না? তাহলে দেখো তো এখন তুমি বলতে পারলো না যে এইটি আর এইটি তো সমান। তাহলে আমি এখন বলতে পারি না স্পন্দন গতি, সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। কারণ পর্যায়বৃত্ত গতিতে বলা আছে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর ওই নির্দিষ্ট বিন্দু দিয়েই যাবে। আর একটি নির্দিষ্ট সময় পর পর দেখো ওই নির্দিষ্ট বিন্দু দিয়ে কিন্তু পরিভ্রমণ করে না। এই যে গেল, এই যে আসলো। তাহলে দেখো যদি ওইটা হইতে হইতো তাহলে কি হতো? এই যে গেল, এই যে আবার এইখানেই ফিরে আসতে হইতো। সেটা কি হবে? একই দিকে। কিন্তু দেখো তোমার স্পন্দন গতির ক্ষেত্রে একই দিক বলা আছে, দেখো তাদেরকে বিপরীত দিকে। আর এটা কি? কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, আর এটা বিপরীত দিক থেকে অতিক্রম করে।
কিন্তু দেখো আমাদের পর্যায়কালের মান দুটা যোগ করে কি হয়ে যায়, টি হয়ে যায়। সুতরাং এই আমরা বলতে পারি এইখান থেকে যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি হয়। ক্লিয়ার? তো আজকে এইটুকুই। এরপরে আমি তোমাদের সামনে হাজির হব স্কেলার এবং ভেক্টর কাকে বলে, এবং স্কেলার এবং ভেক্টর রাশি মনে করো একটা ম্যাজিক রুলস আছে, যেটা তুমি জানা থাকলে তোমাকে বম মারলেও তোমার উদাহরণগুলো ভুল হবে না ইনশাল্লাহ। এবং স্কেলার এবং ভেক্টরের সঠিকভাবে যদি শিখতে চাও তাহলে অনেক কিছু শেখার আছে। আশা করি আমি সব কিছুই শেখানোর চেষ্টা করব। তারপরেও তোমরা যেহেতু ক্লাস 9-10 সব থেকে শেখানো সম্ভব হবে না, মাথায় ধরবে না, তো যেটুকু তোমরা ইজিভাবে অ্যাকসেপ্ট করতে পারবা আমি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।